হ্যাঁ, তার কথা শুনে আমাদের নামে উল্টো পাল্টা করে ভিডিও বানায়। আমরা একটাও ভিডিও বানাতে যাই না। আমাদের একটা ফ্যামিলির রেপুটেশন আছে। আমরা একটা রেপুটেশন নিয়ে চলি। আমার মনে হলো যে ভিডিও করার থেকে সামনাসামনি কথা বলা অনেক বেটার হবে, অনেক ভালো হবে। আমার হাজবেন্ড এই যে জাস্ট ঘরে ঢুকলো, ও এখনো ফ্রেশ হয়নি। আমি কথা মানে লাইভ এসেছি কারণ ভিডিও করতে ইচ্ছা করছে না, একেবারে লাইভেই সরাসরি কথা বলবো। তোমরা দেখি কয়েকজন জয়েন করছে, তারপর আমি ক্লিয়ার করব পুরোটা, একদম প্রথম থেকে বলবো। আজকে আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি কখনো বলতে চাইনি, কারণ আমি কোনো নেগেটিভ ব্যাপার নিয়ে ভিডিও করি না। আমি নিজের যোগ্যতায় বড় হয়েছি। আমি কারোর পা চেটে বড় হইনি, কারোর হাত ধরে বড় হইনি। ভগবান আমাকে নিজে বড় করেছে এবং আমার মা বাবার আশীর্বাদে, আমার হাজবেন্ডের আশীর্বাদে আমি এই জায়গায় আছি। আন্টি এসছে, মামাকে পড়াতে এসছে, খুলতে যাও। যখন একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, সে কিছুই জানে না, তো সেই ক্ষেত্রে মামা ওই ঘরে যাও, ওই ঘরে যাও বাবা। আন্টি পড়াতে এসছে, যাও, আন্টি পড়াতে এসছে। ওই কি গো, দরজা আটকে দাও তো। যখন একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কোনো কারণ ছাড়া, তখন বুকের মধ্যে ফেটে যায়। সেই ফিলিংসটা আমার হচ্ছে। তো আমার মনে হলো ভিডিও করার থেকে লাইভে সরাসরি কথা বলা ভালো। আমি কোনো কিছু নিয়ে ঝগড়া করতে পারি না কোনো দিনও। আরে তুমি নরমাল না, কারণ এটা আমার রক্তে নেই। আমি কাউকে ছোট করে কথা বলতে গেলে ভাবি যে আজকে যে অহংকারে কথা বলছি, কালকে হয়তো এটা আমার নাও থাকতে পারে। আরে ঠিক আছে, সকাল থেকে আমি কিচ্ছু জানি না যে কি হয়েছে। আমাকে মেসেঞ্জারে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে স্ক্রিনশট করে পাঠাচ্ছে, লিঙ্ক পাঠাচ্ছে, কিন্তু আমি লিঙ্কে ঢুকতে পারছি না। কারণ আমার দিশা এবং সেতু এবং ওরা যা ফ্রেন্ড সার্কেলে আছে, পিয়ালি বা আর কে, মানে ওদেরকে আমি যে ভিডিওতে দেখি তাদেরকে আমি ব্লক করি। এমনকি সেতুর যাটা থেকে শুরু করে মানে ওই মেয়েটাকে এবং দিশাকে আমি যে অ্যাকাউন্টেই দেখি না কেন আমি ব্লক করে রাখি, কারণ আমি চাই না ওদেরকে দেখতে। কারণ ওরা সবসময় আমাকে টোন কেটে কথা বলে, সবসময় আমাকে ছোট করে কথা বলে যে আমি অশিক্ষিত, আমি গেও, এরকম ধরে কথা বলে। তো আমি আমার জীবনে কোনোদিন এসব, যে আমি আমার জীবন নিয়ে ভালো থাকতে চাই, আমি কেন এসবে জড়াবো? আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আমার মাম্মা আছে, ওর পড়াশোনা সবকিছু, আমার কাজ বাজ নিয়ে আমি খুব ব্যস্ত থাকি। আমি ওইসব কোনোদিন দেখি না যে আমার নিজের মন ভালো থাকবে। যেমন মানুষ যদি কোনো কিছু বলে তো সেক্ষেত্রে ভাববো ওরকম আমাকে নিয়ে বললো, আমি কষ্ট পাবো। সেই কারণে আমি কোনোদিন ওদের ভিডিও দেখি না, কোনো দিন না। যবে থেকে ওরকম করে আমাকে ভিডিও করে ছোট করে তবে থেকে। তো আমাকে মেসেঞ্জারে বলছে যে দিদি তুমি কিছু বলছো না, তো আমি ক্লিক করছি, হচ্ছে না। তো বুঝতে পারলাম ওদের অ্যাকাউন্ট, ছবি ওপরে ভেসে এসছে। তো তখন আমার হাজব্যান্ডকে পাঠাই, বলি দেখো তো কি ভিডিও পাঠিয়েছে। তো ওর অ্যাকাউন্ট থেকে দেখে বলছে এইসব নিয়ে ভিডিও বানিয়েছে, যে ওদেরকে প্রোফাইল খারাপ করেছে, কি করেছে আমি নিজেও দেখি নাই ভিডিও। ও আমাকে বলছে ওরা ওদের প্রোফাইলকে নষ্ট করেছে, সেই সব নাকি বলবে। এবার আমি তো ওগুলো করিনি, আমি তো ওর মধ্যে নেই। তো সেক্ষেত্রে আমি কি করে জানবো যে আমার নাম নেবে? আমার ধারণার বাইরে যে আমার নাম নেবে, কারণ আমি তো জানি না, এর মধ্যে আমি নেই, এর মধ্যে আমি এক ফোঁটাও নেই। তো আমি আমার মতো রিল্যাক্সে রয়েছি, আমি ভিডিও করছি, কি খাচ্ছি কি না করছি আমি হাসি মুখেই সারাদিন ছিলাম।
একটু আগে যে অনুশ্রী হেডিংয়ে দিয়েছে ওই স্ক্রিনশটটা আমার একটা বন্ধু আমাকে পাঠায়, আমাকে অনেকে পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে, পাঠিয়ে বলছে এইসব কি দেখছি, এইসব কি দেখছি। দিয়ে আমি বলছি কি, তারপর লিঙ্ক চাইছি, লিঙ্কে ক্লিক করলে হচ্ছে না, কারণ ব্লক করে আমি দেখতে পাচ্ছি না। আর ও অফিসে, কারণ ও ট্রেনে বাড়ি ফিরছে, ওকে আমি বলছি এই লিঙ্কটা কী গো, তখন ও দেখে বলছে তুমি মাথা খারাপ করো না। আমি কান্নাকাটি করছি স্বাভাবিক, এইসব কি আমার নাম। আর এইদিকে আমি দেখছি আমার ভিডিওতে এসে সবাই বদমাস মেয়ে ছেলে, এতদিন ভালো ভাবতাম, এইসব কমেন্ট করছে। তো ওইসব কমেন্ট দেখে আমি আরও খুব ভেঙে পড়েছি। তারপর আমি খুব ভেঙে পড়েছি। দিয়ে যাই হোক, আমি নিজে শক্ত হলাম। এবার আমার হাজব্যান্ড ঘরে এসছে, তো আমার মনে হলো ভিডিও করার থেকে লাইভে কথা বলি। এবার সেটা হচ্ছে আমার কিছুদিন আগে ফেসবুকে স্ট্রাইক মারা একটা মানে বাংলাদেশি হ্যাকারগুলোর এগুলো কাজ ছিল। আমার মনে পড়ে যে 1 বছর আগে, পাক্কা 1 বছর আগে আমি খুব আমাকে খুব কেঁদেছিলাম। আমি ভিডিওর সামনে এসে আমি ভিডিওতে কথা বলতে পারছিলাম না, তখন আমার অ্যাকাউন্টে স্ট্রাইক বাংলাদেশ থেকে মারে। 16ই আগস্ট 2025 প্রুফ রয়েছে, এই যে দেখাও, এই দেখো আমার অ্যাকাউন্টে স্ট্রাইক আসে, মনিটাইজেশন সব কিছু উড়ে যায়। এবার আমি না এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না যে এরকমভাবে অ্যাকাউন্ট নষ্ট করা যায়। তারপর আমার পরপর 2টো অ্যাকাউন্টে এরকম হয়ে আসলো। সেদিন 15ই আগস্ট ছিল নাকি, তার পরের দিন মনে হয় বাড়িতে গেছিলাম আমি, আমার শ্বশুর বাড়িতে গেছিলাম ছুটিতে। তো ওখানে গিয়ে ওরকম হয়, আমি খুব ভেঙে পড়ি। আমি অমিত অম্বিকা আছে, যারা আছে, টিয়া আছে, যাদের সঙ্গে আমার কথা হয়, যাদের নাম্বার আমার আছে, সবাইকে আমি ফোন করি। সবাই বলে দিদি হ্যাঁ এরকমটা হয়, হ্যাকাররা টাকা চায়। তোদের সাথেও হয়েছে? আমি বলছি তাই, তোমাদের সাথেও হয়েছে? আমি মনে করছি এটা আবার কি, আমার কোনো ধারণাই নাই। এই যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি, আমার ফেসবুকে আমার এমন কোনো ক্লোজ বন্ধু নেই, তোমরা দেখতে পারবে না যে আমি কোনো গ্যাংয়ের মধ্যে থাকি বা আমার কোনো, কিন্তু আমার কিন্তু সবার সাথে কথা হয়। রাজটিয়া বলো, অম্বিকা বলো, অমিত অম্বিকা বলো, মানে বড় বড় ক্রিয়েটার সবার সঙ্গে আমার কথা হয়, ফোন নাম্বার, তাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ করে। কিন্তু আমি যাই না, কারণ এটা আমার প্রফেশন। হয়তো আমি ভালোবেসে কাজটা করি, কিন্তু আমার হাজবেন্ডের জব আছে, ও আমাকে সব জায়গায় নিয়ে যেতে পারে না, সেই জন্য আমি যাই না। তো সেই সব ক্ষেত্রে ওদেরকে আমি ফোন করি, ওরা বলে দিদি এরকম, ওরা টাকা চায় আমার কাছে। কত ডলার চায়? 1200, 1200 মানে 1 লাখের কাছাকাছি টাকা আমার কাছে চায়। এবার আমি কি করে দেব? এবার আমার বর বলছে, আমি কোনো রকম বলে কয়ে মানে পায়ে পড়ে, আমার শুধু ওই বাংলাদেশি যে হ্যাকারগুলো ছিল ওদের কাছে গিয়ে মানে খালি আমার পায়ে হাত দিয়াটা আর মাথা নত করাটা বাকি ছিল, নয়তো ফোনে যা যা করার আমি সব করেছি অ্যাকাউন্ট ঠিক করার জন্য। কিন্তু তারা আমার কথা শোনেনি, তারা বলেছে অ্যাডভান্স টাকা দিতে হবে। এবার আমি টাকা দিয়ে আমি কি ফেসে যাই না কি করি? আমি 30-40 এরকম হাজার টাকার ব্যাপার, আমি হঠাৎ করেই বা কি করে দেব, কিসে দেব? ওরা আমাকে ইন্ডিয়ান একটা নাম্বার পাঠিয়েছে, এই নাম্বারে টাকা দিতে হবে। আমিও টাকা দিচ্ছি না, তারাও আমার অ্যাকাউন্ট ঠিক করছে না। তারপর বং মিডিয়া উজ্জ্বল, ওর বউ অ্যাঞ্জেল প্রিয়া, অনেক দিন আগে ও আমাকে নিজে মেসেজ করে, আমাকে ও পছন্দ করে, ভালোবাসে। বুঝতে পারো, এত বড় ক্রিয়েটার হয়ে আমাকে নিজে মেসেঞ্জারে মেসেজ করে। আমি তো অবাক, আমি বলছি না এটা মনে হয় ফেক। আমি বলছি তুমি ভয়েস পাঠাও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি, হ্যাঁ। ও আমাকে ভয়েস পাঠায় যে হ্যাঁ অনুশ্রী আমি তোমার ফ্যান, আমি তোমাকে ভালোবাসি, খুব পছন্দ করি। সেখান থেকে আমার সঙ্গে ওর হোয়াটসঅ্যাপে কথা হয়। তখন আমি ওকে বলি, হ্যাঞ্জেল পি আমার এইসব প্রবলেম হয়েছে, আমি কোথা থেকে ঠিক করব? এরকম বাংলাদেশ থেকে এইসব নাম্বার মানে এইসব আমাকে বলছে। দিয়ে ওরা আমাকে শুধু বলছে, তারপর আমাকে নাম্বার দেয় যে ছেলেটা দীপু নাম করে, ওর সঙ্গে আমার কথা হয়। ও এই মানে যাদের অ্যাকাউন্টের প্রবলেম হয় তারা ঠিক করে। আমি কিন্তু বাংলাদেশে কোনো টাকা দিইনি। যে দীপুর সঙ্গে যখন আমার কথা হয় তখন দীপু আমার অ্যাকাউন্টটাকে ঠিক করে দেয়। ওকে আমি কত হাজার, 20 না 25 হাজার টাকা দিই, তাই না? এরকম একটা ডিল হয়। এরকম দীপুর সাথে। দীপুকে আমি বাংলাদেশি হ্যাকারদের সাথে কোনোদিন আর কথা বলিনি, কারণ ওদেরকে আমি 1 টাকাও দিইনি, একদম দিইনি।
আমি দীপু ভাই, যেটা যার বাড়ি কোচবিহারে, যে ইন্ডিয়ান এখানকার, আমি ওকে এবং মান্থলি পেমেন্ট করে আমরা এখনো তাকে, শোনো, ওকে আমি 25,000 টাকা দিয়ে আমার অ্যাকাউন্ট ঠিক করে দেয়। ও আমাকে 2 দিনের মধ্যে 20,000 টাকা দিই, 20,000 টাকা দিই ও আমাকে। এই দেখো, এই যে 20,000, ভালো করে দেখো, হচ্ছে না, এই যে 20,000 টাকা আমি পাঠাই। তারপরে মাসে মাসে আমরা এখনো টাকা দিই, এখনো মান্থলি আমার হাজার হাজার টাকা ওকে পেমেন্ট করতে হয়। আমি চুক্তি করে নিয়েছি যে এত মাসের জন্য আমাকে টাকা দিতে হবে, মানে এত বছরের, 2 বছরের চুক্তি করে নিই, মান্থলি আমাকে এত টাকা দিতে হবে। সেখানেও হাজারের গল্প। তাও শুধুমাত্র অ্যাকাউন্টটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি মান্থলি পেমেন্ট করি। এখন ফেসবুকের অবস্থা খুবই খারাপ, পেমেন্ট ঢোকে না, তাও আমি পেমেন্ট দিই, কারণ তার সাথে আমার চুক্তি, তার জন্য। এবার আমার অ্যাকাউন্টের পেছনে বাংলাদেশি হ্যাকারগুলো আমার পেছনে কিন্তু লেগেই আছে। কিছুদিন আগে একটা কপিরাইট স্ট্রাইক, কদিন আগেও স্ট্রাইক এসছে, লেগেই আছে। কেন লেগে আছে? ওই যে চন্দন সেতু আমার অ্যাকাউন্ট পাঠিয়েছে, আমি ওর ক্লায়েন্ট, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট পাঠিয়েছে যে ওর অ্যাকাউন্ট ঠিক, মানে খারাপ করে দাও, কিন্তু কিছুতেই পারছে না। কেন পারছে না? ভগবান এক সহায় আছে, আর তারপরে দীপু ভাই আছে যে আমার ঠিক করে দেয়। তাছাড়া ভগবান না করলে কি করে হবে? অ্যাকাউন্ট এখনো আমার ঠিক আছে, কিন্তু ওরা কম চেষ্টা করেনি। ঠিক নেই, এই দেখো এখনোই আছে, ঠিক নেই, এখনো আছে, এখনো প্রবলেম হয়ে আছে একটা। যাই হোক, অত দেখাতে হবে না, আবার দেখায় না সবাইকে, কি আছে আবার হ্যাকার গুলো দেখে নিলে আবার বুঝে যাবে। দেখো না, এই যে এই দেখো এখনো ইয়েলো হয়ে রয়েছে, রেস্ট্রিক্টেড করা আছে এখনো রেস্ট্রিক্ট দেখা যাচ্ছে না। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো, দেখো, এই দেখো অ্যাকাউন্ট আমার এখনো খারাপ, এখনো ঠিক করতে পারছি না। কিন্তু ওরা আমার অ্যাকাউন্টগুলো পাঠিয়েছে, কারণ হ্যাকারগুলো হচ্ছে বলেছে, আমার নাম নিয়েছে, বলো, আমার নাম নিয়েছে যে অনুশ্রীর অ্যাকাউন্ট 72 ঘন্টার মধ্যে থাকবে না। সেটা অনেক মাস আগে, 3-4 মাস আগে, তাই তো? এটা আমার ভাসুরের কাছে পাঠিয়েছে। শোনো, আমাদের এবার বলি যে আমার সাথে হ্যাকারদের কোনো কথা হয় না, আমার ভাসুরের সঙ্গে কথা হয়। এবার আমার ভাসুরের সঙ্গে আমার হ্যাকারদের সঙ্গে কি কথা হয়? ওর অ্যাকাউন্টটা নষ্ট করে হয়ে গেছে, তপু বিশ্বাস অ্যাকাউন্টটা নষ্ট করে ফেলেছে। অ্যাকচুয়ালি কি আমার কাছে বলতে তো, অ্যাকচুয়ালি আমাদের সাথে আমাদের অ্যাকাউন্ট দেখালো, এই সব ব্যাপারে আমরা ওর ব্যাপারে কিচ্ছু জানি না, ও কার সাথে কথা বলছে না বলছে। এই অ্যাকচুয়ালি এই ঘটনাটা যে সত্যি, অ্যাকচুয়ালি এইগুলো সব হলো করার জন্য, মানে পয়সা খাওয়ার জন্য এইসব করা হচ্ছে এখন, আর কিচ্ছু না, পয়সা খাওয়ার জন্য, এর বদনাম করার জন্য। আরেকটা কথা বলি, অনেকদিন আগে থেকেই যে দিশা যে ভিডিও করে, আমার বউ আমার নামে একটা অ্যালিগেশন দিয়েছিল, সেটার আজকে অ্যান্সার দিচ্ছে। ওকে আমাদের অ্যানিভার্সারিতে একটা মেয়ে সাজাতে আসে, একটা মেয়ে হলো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চুপ করো, ও নাম বলতে হবে না। মেয়েটা সাজাতে আসে, মানে ওই মেয়েটার কথা শুনে আমাদের সাথে ও হলো আমার বাড়ি ফোন করে, ই করে, আমাদের সাথে করে মেয়েটা। শোনো, ওই কথাটা আগে বলি আমি, যে আমাদের অবস্থা এত খারাপ হয়নি যে ওই দিশার নাম আমাদের আগে নিতে হবে। ওদের বান্ধবী ওরাই আগে কথাটা তুলেছিল, তারপরে কোনো একটা কথা হয়েছে। আর ওই যে মেয়েটা ওর কাছে গিয়ে লাগিয়েছে, সেই মেয়েটা এখন বলতে বাধ্য হচ্ছি, প্রেম করে একটা বিয়ে করেছিল আগে, ওই মেকআপ আর্টিস্ট, প্রেম করে বিয়ে করার পরে সেই একটা আর্মিকে প্রেম করে বিয়ে করে, তারপর আরেকটা প্রেম করার জন্য সেই আর্মি তার হাজবেন্ডটা মারা যায় সেই মেকআপ আর্টিস্টের জন্য। তার কথা শুনে আমাদের, ঠিক আছে, আমি একটা গভর্নমেন্ট অফিসার র্যাঙ্কে চাকরি করি, আমাদের একটা রেপুটেশন নিয়ে আমরা চলি, আমরা কখনো জাহির করি না। আর বর করে পুলিশের চাকরি, বর করে হলো এক্সাইজের চাকরি, নিজের বর কিসের চাকরি করে সেইটা তাই জানে না, আর বড় বড় ডায়লগ মারতে আসো। শোনো বাবু, আমি কথা বলি, আমি কথা কি বলবো? শোনো, দিশার ব্যাপারটা বলি। ও যে আমার পেছনে এত কাঠি করে, ওর ব্যাপারে তো আমার কোনো ইন্টারেস্ট হয় না। ও যদি বড় জায়গায় পৌঁছে যায়, একটা কথা বলি না, বড় জায়গায় পৌঁছে যায়, কিছু চাই না, বড় জায়গায়। আমাদের অনেক কাজ আছে, আমার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করেছি, তার পিছনে আমরা সময় দিয়ে ভিডিও করি, অফিস করি, সবকিছু আমাদের মেনটেন করতে হয়। আমাদের মানুষের পিছনে লাগার টাইম নেই। আমার বাবাও এসব কোনোদিন করেনি, আমার বাবা লোকের যে একটা উপকার করতে পেরেছে কিন্তু কোনোদিন ক্ষতি করেনি। আমার ঠাকুর দাও তাই করে গেছে, সেই বংশের রক্ত আমাদের মধ্যে আছে। দিশার কথা বলছি, অনেক আগে ও আমার শ্বশুর বাড়ির পাড়ার মেয়ে, ওর সঙ্গে আমার অনুশ্রীকে টানলেই হয়ে গেল, তাই না? ভাসুর অনুশ্রীর ভাসুর,
অনুশ্রীর ভাসুর বললেই Views হবে তো, views হবে তো। অনুশ্রীর নামটা, অনুশ্রী একটা অন্য ধরনের মানুষ। অনুশ্রী ওই কারোর ধার ধারে না, ও নিজের মতো থাকে। অনুশ্রী অন্য টাইপের। আমি যখন আমাদের জার্নিটা শুরু হয় টিকটক থেকে, সেটা তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো, টিকটকে যখন ভালো একটা জায়গা করে নিই তখন কিন্তু আমরা কোনো টাকার নেশায় ভিডিও করিনি। এখন যারা ভিডিও করে না টাকার লোভে করে। আমার মতো আরো অনেকে আছে, যখন ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় আছে এখনো টিকে আছে, তারা টাকার লোভে আসেনি, তারা এসছে এই কাজটাকে ভালোবেসে আমরা কাজ করেছি, একটু একটু করে এগিয়েছি। সেটা আমরা সেটাকে হয়তো নিজেদের একটা রাস্তা হিসাবে দেখছি, কিন্তু আমরা লোভে আসিনি সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে আমার জার্নিটা তোমরা অনেকেই দেখেছো, সেখানেও আমার ভালো একটা জায়গা তৈরি করে আমি নিয়েছিলাম, ডেলি লাইফস্টাইল দিতাম। এবার সেখানে দিশা আমার শ্বশুরবাড়ি একদিন হঠাৎ, ওর সঙ্গে আমার আহামরি কোনো দিন ভালো সম্পর্ক নয়, খারাপও সম্পর্ক নয়, ওর সঙ্গে আমার কিচ্ছু হয়নি, কিন্তু একদিন হঠাৎ আমার সঙ্গে ফোনে কথা বলে, ঠিক আছে ভালো। একদিন হঠাৎ আমার মেয়ে, ওর তখন প্রেগনেন্সি টাইম, আমারও প্রেগনেন্সি টাইম, তখন আমি একটা ডাক্তার দেখাতাম কৃষ্ণনগর যতন রয়কে, আর ও অন্য ডাক্তার দেখাতো। তারপর আমার থেকে ডাক্তার ডিটেলস নিয়ে ও আবার আমার ডাক্তার, ও যখন 6 মাস কি 5 মাস আমার ডাক্তারের ওখানে যায়, আমার থেকে সবকিছু ডিটেলস শুনে টুনে, যে তুমি ওখানে যাচ্ছ আমিও যাবো ওখানে দেখাবো। একই হসপিটাল থেকে বাচ্চা হয়, আমার কিছুদিন আগে হয়, ওর কিছুদিন পরে হয়, কিন্তু সেখান থেকে টুকটাক কথা হতো, সেরকম আহামরি না। এবার কিছুদিন পর যাওয়ার পর আমার মেয়ে যখন একটু বড় হলো, তখন হঠাৎ করে আমাদের বাড়ি আমার মেয়ের জন্য জামা প্যান্ট আর মিষ্টি নিয়ে আসলো। ভালো কথা, এসছে, আমরাও সেরকম আদার আপ্যায়ন করেছি, ওর হাজবেন্ড, ও মেয়ে, ও এসছে, আমাকে যেতে বললো, আমিও ওর বাড়িতে গেছি, ওর মেয়ের জন্য জামা প্যান্ট নিয়ে মিষ্টি নিয়ে আমরাও গেছি ওর বাড়িতে গিয়ে, ভালো সম্পর্ক। এবার হঠাৎ আমাকে ইউটিউব ব্যাপারে জানতে চায়, যে ইউটিউবে ও ভিডিও করতে চায়, ঠিক আছে। এবার আমার সঙ্গে বোঝো বন্ধুত্ব করতে চায়, যেটাকে বলে আমার পা চাটতে চায়। এটা আমি এই ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, কম সহজে দিচ্ছি না। এইভাবে করে আমাকে হাত করে ও একটা নিজের জায়গা তৈরি করতে চায়, ঠিক আছে। কিন্তু আমি সেখানে ওকে সাহায্য করিনি, বলতে আমি সেখানে ইন্টারেস্ট ছিলাম না। আমার এমন একটা মানুষ, আমার ফ্যামিলি নিয়ে আমি থাকতে ভালোবাসি, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি থাকতে একদম ভালোবাসি না, আর আমার একদম ভালো লাগে না বাইরের মানুষকে নিয়ে মাতামাতি করতে। সেরকমটা আমি চাইনি যে ওর সঙ্গে এতটা ভালো, মানে এত এক জায়গায় ঘুরতে যাব, একখানে খাবো, এরকম চাইনি। ও আমার অ্যাজ এ পাড়ার মেয়ে সেইভাবেই ছিল। তারপর কি হয়, তারপর থেকে আমাদের কথা হয় না। আমিও হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো কারণে চেঞ্জ করে নিই, আমার নাম্বার, ফোন, নতুন ফোন কেনার পর চেঞ্জ হয়ে যায়। মনের খাতায় জায়গা, মানে আমরা এইখানে কোনোদিন আমরা বাইরে থাকি, আমরা এইখানে থাকি, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির বাড়ি যাওয়ার টাইম পাই না আমরা। শোনো, তারপর আমি ওর কথা আমি ভুলে গেছি, আমার হেডেকেই নেই যে মানে ওকে নিয়ে আমি খারাপ কি ভালো চিন্তা করি না, খারাপও চিন্তা করি না। এবার কি হয়, আমার 5th অ্যানিভার্সারি করি, তোমরা অনেকেই জানো, বড় ধুমধাম করে করেছিলাম। তখন আমাকে একটা মেয়ে সাজাতে আসে, সে ওর বান্ধবী, ঠিক আছে, সে ওর বান্ধবী এসে এবার সাজাতে সাজাতে অনেক কথা হয়, ঠিক আছে, সাজাতে। তখন দিশা নতুন নতুন ভিডিও শুরু করেছে, তখন সাজাতে সাথে ও বলছে, হ্যাঁ ও নিজে উঠিয়েছে যে শম্পার সাথে ভিডিও, শম্পা যে তোমরা চিনবে আমাদের বাড়ির কাছে, শম্পা আমার রিলেটিভস হয়, আমার শম্পার বরের সঙ্গে আমার বরের খুব ভালো সম্পর্ক, ওরা ছোট্ট থেকে একসঙ্গে বড় হয়েছে, ওরা কাকাই সম্পর্ক, ওদের সঙ্গে আমাদের আলাদাই সম্পর্ক। দিশার সঙ্গে সম্পর্ক খুব ভিডিও করে। তখন ওই মৌ মেয়েটা আমাকে বলছে যে দেখেছো দিশাও কিরকম ভাইরাল হয়ে যাচ্ছে শম্পার সাথে ভিডিও করে করে। তখন হয়তো পরিপ্রেক্ষে বলে ফেলেছি যে হ্যাঁ দেখেছি, সেটা আমিও কখনো বলিনি, আমার হাজবেন্ড বলেছে, আমিই বলেছিলাম, আমার হাজবেন্ড বলেছে, আমি আরো ওকে বকেছি, এই চুপ করো তো, এইসব কথা বলো না। তারপর ওই মৌ মেয়েটা দিশাকে, আর কোনো কথা হয়নি আমাদের, মৌয়ের আর আমার মধ্যে কোনো কথা হয়নি, মানে আমাকে যে সাজাচ্ছিল দিশার যে বান্ধবী, কোনোই কথা হয়নি। ও কি করলো দিশাকে, এবার দিশার ওই মৌ যে মেয়েটা, শোনো, মৌ যে মেয়েটা, ও কি করেছে, ওর তখনই ও রিসেন্ট ওর হাজবেন্ড সুইসাইড করে বা যাই হোক, ওদের একটা বিশাল কাহিনী আছে। তখন আমাকে বলছে, জানো এরকম খারাপ সময় কেউ আসে না, আমার নিজের বান্ধবীও দেখতে আসেনি, হ্যাঁ, যে কি ওর বর, দিশার বর আমাকে পছন্দ করে না, দিশার বর আমার সাথে মিশতে দেয় না, জানো এরকম, আমার বর মারা গেছে বলে কত উল্টো পাল্টা কথা বলছে। এইটা হচ্ছে, এইসব কথা হয়েছে। তার বাইরে এবার আমার একটা অনুষ্ঠান, আমি আর কারোর নামে কত গসিপ করবো, কি বলবো, আমি তো
আমার তারাই ব্যস্ত, এইদিকে আমার ফটোশ্যুট, এইদিকে আমার মানে সেই অ্যানিভার্সারিটা আমার বিয়ের থেকেও বেশি আনন্দ হয়েছিল, সেখানে আমি সেই কাজে ব্যস্ত হয়ে পড়ি। এবং সেই মেয়েটা কি করে, তাকে মানে দিশাকে, সেই মেয়েটা আর কি মেকআপ আর্টিস্ট যে ছিল দিশার বান্ধবী, তাকে মিথ্যে কথা যা নয় তাই বলে বুঝায়। সেখান থেকে দিশার আমার উপর রাগ যে অনুশ্রী আমার নামে এইসব কথা বলেছে। অনুশ্রী আদৌ আমি কোনো কথাই সেরকম বলিনি। সেখান থেকে আমার নামে টোন টিটকারি করে ভিডিও করে করে, আমি কোনো দিন কিছু বলিনি, কোনো দিন বলিনি, কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করি। আমরা, আমার জন্ম এখানে, ওর সম্বন্ধে আরো অনেক কথা জানি আমি, কিন্তু সেগুলো বলছি না, সেগুলো বলা যায় না, সেগুলো বলা যায় না, ঠিক আছে? ওইখানে আমার জন্ম, আমি অনেক কিছু জানি ওদের সম্বন্ধে, সেগুলো আমরা বলি না, আমরা আমাদের একটা আছে, লেভেল আছে, তারপর শোনো, দিয়ে অনেক কথা জানি, অনেক কিছু। এবার আমি আমি সত্যি বলছি, আমি এমন সেগুলো আর একটা বলছি না মেয়ে এখানে। যে আমি এইসব মধ্যে ঝামেলা যাই না। আমাকে নিয়ে অনেক ছোট করে ভিডিও করে, আমার যা দেখে, আমার ননদরা দেখে, সবাই দেখে, তারাও বলে এরকম এরকম ভিডিও বানিয়েছে। আমি বলি না, ওর কথা না বলবি না, আমার শুনতে ভালো লাগে না। আচ্ছা, আমাকে যে ছোট করে কথা বলে তার কথা আমার শুনতে ভালো লাগবে বা তাকে আমি পছন্দ করব? কিন্তু আমি কোনোদিনও পোস্ট করি না সব, কারণ আমার একটা ইমেজ আছে। আমাকে আমি আমি বলি তো, আমি নিজেই আমার নিজের ব্র্যান্ড। আমি কারোর বাড়ি গিয়ে আমি কাউকে বন্ধু বানিয়েও তৈরি হইনি, আমি কারোর বাড়ি গিয়ে কাউকে জামা প্যান্ট মিষ্টি মাংস খাইয়েও আমি বড় হইনি। আমার জার্নিটা একদম প্রথম থেকে, তখন থেকে আমাকে আমাকে সবাই বাজে বলতো তখন, যে সবে বিয়ে হয়েছে, টিকটকে ভিডিও করি, না জানি কত মানে কিরম, হ্যাঁ ওই বাড়ির মেয়ে বউ এরকম। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, আমার শ্বশুরবাড়ির লোক আমাকে কেউ কোনোদিন কিছু বলেনি, কারণ আমার শ্বশুরমশাই এতটাই ভালো মানুষ যে সে জানে যে আমার ছেলে আমার বৌমার সাথে রয়েছে, তাহলে আমার এখানে কি বলার আছে। আমার ছেলে যদি আমার বৌমাকে সাথ দেয়, আর আমার শ্বশুর আমাকে দেখতে গিয়ে বলেছিল যে তুমি হিল্লি দিল্লি যা খুশি করে বেড়াও না কেন, আমার ছেলের হাত ধরে থাকবে, আমি কিছু বলবো না। আর আমার ছেলেকে ছাড়া যদি তুমি এক পা এগো, আমি আমার বাড়ি থেকে আমি বাড়িতে রাখবো না, এগুলো আমি প্রশ্রয় দেবো না। আমাকে যখন দেখতে, হয়তো আমাদের প্রেম করে বিয়ে, কিন্তু আমাদের সব নিয়ম মেনে বিয়ে হয়েছে, কারণ আমার শ্বশুর মশাই ওই গ্রামের একজন এত গুণী ব্যক্তি, ওনার কথাই শেষ কথা হয়, এইরকম মানুষ, ওনার যা মান সম্মান ছিল বা আছে, ওনাকে সবাই যা সম্মান করে। আর সেইখান থেকে, যাই হোক, সেই ফ্যামিলি থেকে আমি বিলং করি, এবং সেই জন্য আমি কোনো দিন এসব নিয়ে আমি কোনো দিন কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে উত্তর দিইনি। আমার মেয়ে একটা ভালো স্কুলে পড়ে, হতে পারে স্কুলের ম্যাডামরাও আমার ভিডিও দেখে, হতে পারে স্কুলের যে মামামের যে বান্ধব ফ্রেন্ড আছে তাদের মায়েরাও আমার ভিডিও, হতে পারে কি তারা আমার ফ্রেন্ড লিস্টে আছে, তারাও আমার ভিডিও দেখে। তাই আমি কোনো সময় ভাবি, ওর অফিস কলিগ দেখে, ওর অফিস বস দেখে, দেখে তো আজকে আমার এত মিলিয়ন ফলোয়ার্স হয়েছে, দেখতেই পারে, না দেখার কিছু নেই। তাই আমি সব সময় নিজের মান সম্মান রেখে ভিডিও করি, যে কুটনা কথা বলবো বা কুটনি কথা এসে বলবো, সে কি একা দেখবে? সে তো একা দেখবে না, আরো তো অন্য মানুষও দেখবে। তখন আমাকে কি ভাববে, দেখো তন্ময়ের ওয়াইফ এরকম কথা বলে, এরকম কথা বলে। তাহলে এইসব আমার নিজের ইমেজ মেনটেন করার জন্য আমি কোনো দিন সোশ্যাল মিডিয়াতে ভয়েস নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে অনুশ্রীর ভাসুর। আমি কোনোদিন এইসব নিয়ে মুখ খুলিনি। আর এই যে আমার নামে ফালতু মিথ্যে বদনাম, এটা আমি কিছু জানি না, এর ব্যাপারে আমি কিছু জানি না, কিছু না, কিন্তু আমার নামে মিথ্যে বদনাম দিয়েছে, সকাল থেকেই নাকি চলছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে অনেকে ভিডিও সেন্ড করে যে দেখো এরকম এই করছে ওই করছে, আমি বলি দেখো তোমরা আমাকে পাঠাবে না। আর আমরা মানে এমন কোন লোক নেই, এই যে কত লোকের অ্যাকাউন্ট ঠিক করার জন্য ওই ছেলেটার নাম্বার প্রোভাইড করেছে, এই যে বড় বড়, তুরাস ব্লগ, তুরা, আর আমাদের খেয়ে কাজ তারপরে হচ্ছে নষ্ট করে দেবো। স্বাতী বিশ্বাস, যে মেয়েটা নাচ করে খুব সুন্দর, স্বাতী বিশ্বাস, বাতকুল্লায় বাড়ি, যাদের বড় বড় অ্যাকাউন্ট আছে, আমাকে ফোন করে, আমি সলভ করে দিই। আমি কোনোদিন ওরকম কুমানসিকতার মানুষ নই যে আমি কারোর অ্যাকাউন্ট উড়িয়ে দেব, কারণ অ্যাকাউন্টের জন্য আমিও চোখে জল ফেলেছি শুধুমাত্র ওদের কারণে। তাই আমি অন্যের কষ্টটা বুঝি। জানো, আমি একটা কথা বিশ্বাস করি, কেউ যদি বলে, আমি যখন একটা কথা আমার মনে পড়ে গেল, আমি কোনো দিন এইসব টপিক নিয়ে ভিডিও করি না। আমি যখন টিকটক ভিডিও করতাম তখন আমি কনসিভ করি সবে আমার 3 কি 4 মাস। আমাকে একটা মেয়ে অভিশাপ দিয়েছিল যে তোর পেটে অ্যাবনর্মাল বাচ্চা হবে, তুই তুই সুস্থ সন্তানের মা হতে পারবি না। সেই ভগবানের কি কৃপা, আমি শুধু কান্না করেছিলাম এই কথাটা শুনে। ভগবানের কি কৃপা, সে মা হতে গিয়ে নানান ডাক্তার দেখিয়েছে,
নানান এখন তো ডাক্তারের অ্যাড দেয়, যাই হোক ডাক্তার দেখিয়ে মা হয়েছে এবং একবার মিসক্যারেজও হয়ে গেছে, তার একবার মিসক্যারেজও হয়ে গেছে। সেজন্য আমি কোনো সময় ভাবি না কাউকে এত ছোট করে কথা বলবো বা এরকম করে অভিশাপ দেব, কারণ অভিশাপ নিজের গায়েই লাগে, সেটা আমার চোখে প্রমাণ আছে। তারপরে এমন কথাও বলে যে কি দামি শাড়ি পরে না, এই করে না, সেই করে না, কিন্তু আজকে আমি ফুটানি দেখাই না। আমার বর একটা অফিসার র্যাঙ্কে চাকরি করে, আমি অনেক ফুটানি দেখাতে পারি, আমি নিজের ইনকাম করি, আমি নিজে যা ইনকাম করি আমি কোনো দিন দেখাই না, কারণ আমি সবসময় ভাবি আমি তো ছোটোবেলায় অভাবে বড় হয়েছি, তাই আমি অভাব জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝি। আমার বর এত বাজার করে, মাছ মাংস কেনে, আমার সত্যি আমার পয়সা খরচ করতে আমি খুব বাধে, ওকে আমি কত বকি যে এত টাকা পয়সা খরচ করো না। আমি একটু অন্য স্বভাবের মেয়ে, আমি কাউকে হাট করে কথা বলতে চাই না, আমি নিজে কাঁদবো, নিজে কষ্ট পাবো, কিন্তু কখনো কাউর ক্ষতি করব না, যেরকম ক্ষতি করব না যে রিটার্ন আমার ক্ষতি হয়ে আসবে। তাই ভগবানের উপর মানে আমার আছে। কিন্তু যখন আমি তোমাদের কমেন্টগুলো দেখলাম, মানে ওরা ভিডিও ছেড়েছে তো সেটা তো আমি জানি না, তখন আমার আমার ব্লাউজের ভিডিওগুলো আমি কালকে তনুশ্রীতে গেছিলাম, সেই ভিডিওগুলো আমি ছাড়ছি, তো তখন আমাকে বলছে বদমাইশ হেন তেন। আমি ওই কমেন্টগুলো দেখে আমি সত্যি থাকতে পারছি না, কারণ আমি এতটা ছোট মানসিকতার মানুষ না যে এইসব ধরনের কমেন্ট করবে আমাকে এসে কেউ। আর কি বলবো, আমি তোমাদের এইসব কমেন্ট পাই না, তো যখন পেয়েছি আমি নিতে পারিনি, কারণ আমি যদি সত্যি হতাম আমি মেনে নিতাম যে হ্যাঁ আমি ওর অ্যাকাউন্ট নষ্ট করেছি, আমি কাউকে টাকা দিয়েছি, সেই টাকা দিয়ে নষ্ট করেছি, তাহলে আমি মেনে নিতাম, ঠিক আছে হ্যাঁ আমি তো সত্যি চোর, আমি তো সত্যি চুরি করেছি, তাহলে আমি মাথা নত করে আমি একটা ভিডিও করতাম না। কিন্তু আজকে আমি আর সহ্য করতে পারছি না, যেহেতু ওখানে আমার নাম উঠেছে। আর তাছাড়া তোমরা